নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে কতগুলো খবর আছে কম্পাইল করে আপনাদের আমি বলবো। আগে হেডলাইন্স গুলো বলে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। এক হচ্ছে ওয়াকারের হুমকিতে উপদেষ্টাদের শপথ, মানে যে সমস্ত উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল সেটা হলো না। দুই হচ্ছে ওয়াশিংটন ডিসির যে পরামর্শ সার্জিও গোর দিয়েছিলেন, সেই পরামর্শ উপেক্ষা করলেন মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, কেন আমি পদত্যাগ করব? অনেকেই আমার পদত্যাগ চাইছেন, কেন আমি পদত্যাগ করব? আজ দুপুরে একটা বৈঠক ছিল, মানে এই শপথ গ্রহণ টোন এই সমস্ত অন্যান্য সব বিষয় নিয়ে, যেগুলো আমাদের সার্জিও গোর বলেছেন, সেগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করার জন্য বৈঠক ছিল। সেটা অসমাপ্ত রয়ে যায় এবং সন্ধেবেলায় আবার বৈঠকটি বসবে। ত্রিপুরার সীমান্তে জঙ্গি চালানকারীদের গুলিতে বিনয় কুমার রায় ৩৫, বিনয় কুমার ৩৫, তিনি মারা গিয়েছেন। সেই নিয়ে ত্রিপুরা একেবারে জ্বলছে। তারপর আমি মোদিজির কথায় আসব। মোদিজি কি করছেন, কি বলছেন, মোদিজির কথায় আসব এই টোটাল ব্যাপার নিয়ে। তা প্রথম হলো গিয়ে ওয়াকার উজ্জামান। আমি ধরুন দুদিন আগে আমি যে একটা খবর করেছিলাম যে আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পদত্যাগ করেছেন। পরে দুদিন বাদে গতকালকে থেকে দেখলাম, হ্যাঁ, আপনাদের মিডিয়াও সমস্ত বলতে শুরু করেছে যে হ্যাঁ, পদত্যাগ করেছেন উনি। কিন্তু সেটা পদত্যাগপত্রটা ছিল ওয়াকার এর কাছে, ইউনূসের কাছে। ইউনূস সেটা প্রকাশ করেননি। এখন খলিলুর রহমানের কথাই বলেছিলাম, খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা করার ব্যাপারে উনি যখন একেবারে স্থির করে ফেলেন, তখন ওয়াকারুজ্জামান জানতে পেরে ওয়াকারুজ্জামান একদম তীব্র ধমক দেন। এমনি ওয়াকারুজ্জামান এক হচ্ছে এই খলিলুর রহমানকে দেখতে পারেন না। আপনাদের মনে আছে ওনার ওই এতে ঢোকা, ওনাদের ক্যান্টনমেন্টে ঢোকা ওনার নিষেধ করে দিয়েছিলেন ওয়াকারুজ্জামান। তারপর গতকালকে যখন এই সার্জিও গোরের ব্যাপারটা, যখন আমাদের সেনাপ্রধানের ব্যাপারটা, আলোচনার ব্যাপারটা যখন ইউনূসকে জানাতে চান উনি যমুনাতে গিয়ে, উনি বলেছেন না 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 না, আপনাকে আসতে হবে না, আপনি আমার টেলিফোনেই বলে দেন। ফলে ওয়াকারুজ্জামানের সেখানেও একটা রাগ ছিল। সেই দুটো রাগ মিলিয়ে আজকে একসঙ্গে ছেড়ে দিয়েছেন ওয়াকারুজ্জামান। বলেছেন যদি এই শপথ গ্রহণে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যদি এই খলিলুর রহমান যদি পদ আপনি দেন, তাহলে পরে আমি দেশ অচল করে দেবো। পরিষ্কার হুমকি দিয়ে বলেছেন, দেশ আমি অচল করে দেবো। অর্থাৎ উনি মাঠ থেকে সেনাবাহিনীকে পুরো তুলে নেবেন, এবার দেশ সামলা। ব্যাপারটা এইরকম জায়গায় পৌঁছেছে। তো ওয়াকারুজ্জামানের এই হুমকি দেওয়ার পর এখন শপথ গ্রহণ, ওই জন্য বৈঠকটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। আপাতত কোনো শপথ গ্রহণ অনুষ্ঠান আপনাদের হচ্ছে না, কারণ বিভিন্ন জায়গা থেকে এই ২৬ অক্ষরের যে নামের যে ছেলেটা, সে পদত্যাগ করেছে আলাদা দৌড়বে বলে। মাহফুজ পদত্যাগ করেছে। তারপর তো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ তো মৌলবাদীরা চাইছিল, তিনি পদত্যাগ করে দিয়েছেন। সে পদত্যাগ পত্রটা জমা ছিল। ফলে ৩টে জায়গায় এখন শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল, সেটা হচ্ছে না। দুই হচ্ছে ওয়াশিংটন ডিসির যে পরামর্শ সার্জিও গোরের, যে এই জিনিসগুলোকে ঠিক করতে হবে। গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম, আপনাদের একটি কাগজে ফিনান্সিয়াল এক্সপ্রেস বোধহয় বা ফিনান্সিয়াল টাইমস এরকম একটা কিছু নাম আছে আপনাদের একটা কাগজে, সেখানেও এই খবরটা বেরিয়েছে। তো ওয়াকার আমাদের মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন, এইখানে কিছু উপদেষ্টা রয়েছে, তারা এই সমস্ত উস্কানি দেন, তারা হচ্ছেন উস্কানিদাতা, আসল উস্কানিদাতা তারা। বলে তারা যখন উস্কানি দিচ্ছেন, তার দায় আমি কেন নেব? আমাকে কেন পদত্যাগ করতে হবে?
আমি তো ঠিক মতো সরকার চালাচ্ছি, দেশে কোনো গন্ডগোল নেই, সব শান্তি মতো চলছে, একেবারে শান্তির শ্মশানে বানিয়ে দিয়েছেন উনি। তা উনি তো বলবেনই যে হচ্ছে খুব ভালো ভালো চলছে। এখন ত্রিপুরা সীমান্তে এখন গতকালকে না পরশুদিনকে চোরাচালান করতে যাচ্ছিল, চোরাচালান করতে গিয়ে একেবারে মুখোমুখি পড়ে যায় বিএসএফ এর এই কতগুলো সন্ত্রাসবাদী চোরাচালানকারী। তারা গুলি চালাতে শুরু করে, পাল্টা বিএসএফ ও গুলি চালায়। বিএসএফ এর গুলিতে ওখানে কজন মারা গেছে তো জানি না, কিন্তু আমাদের এখানে একজন জওয়ানের বুকে গুলি লাগে, তিনি সেখানেই লুটিয়ে পড়েন। বিনয় কুমার বয়স 35, এবং তারপর তিনি মারা যান। এই বিএসএফ জওয়ান যখনই মারা যান তখনই একেবারে হইচই পড়ে যায় পুরো ত্রিপুরা জুড়ে, যে ওরা আমাদের জমিতে না ঢুকতে পেরে সীমান্ত দিয়ে গুলি চালাচ্ছে, তারপরেও ভারতবর্ষ কেন চুপ করে আছে। সেই নিয়ে মশাল মিছিল টিছিল সমস্ত কিছু হচ্ছে, এবং কলকাতা এবং দিল্লিতে যত বিরোধী দল রয়েছে সব একদম রাস্তায় নেমে পড়েছে, যে এই একটা সমস্যা যেটা হয়েছে তার একদম অবিলম্বে নিরসন চাই। নিরসন চাইলেই তো আর হবে না, নিরসন করবে কে? নিরসন করবেন প্রধানমন্ত্রী মোদিজি। আমাদের এখানে একটা গান আছে, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন শয়ন মুদ্রায় রয়েছেন। তিনি এখন মানে কোনো কথাবার্তা, তিনি মৌনতা নিয়েছেন, তিনি কোনো কথাবার্তা বলবেন না। এখন বিরোধীরা বলছে আরো চাল ডাল তেল নুন আরো পাঠিয়ে দিন, আরো বাড়লে কিছু তেলও দিয়ে দিন, মানে পেট্রোল ডিজেলও কিছু দিয়ে দিন। তুষ্টিকরণের রাজনীতি দিয়ে যদি আপনি মনে করেন বাংলাদেশকে আপনি শান্ত করবেন, তাহলে আপনার সে আশায় জল ঢালা হবে, এটা আপনি করবেন না। আজকে বিনয় কুমার মারা গিয়েছেন, যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি এখানে একটা শোক বার্তা পাঠান, না 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 না, এ ভুল করবেন না, এই ভুল করবেন না প্রধানমন্ত্রীজি, তাতে কিন্তু হিতে বিপরীত হবে এবং আগুনে ঘি পড়বে। ফলে শোক বার্তা পাঠাবেন না। আসলে ব্যাপার হয়েছে, আপনি চান যে আরো একটা পুলওয়ামা হোক, আরো একটা হোক, আমাদের পেহেলগাঁও হোক, 40-42টা লাশ পড়ুক, 26টা আপনার তীর্থযাত্রী ভ্রমণ পিপাসু লোকেদের লাশ পড়ুক, তবে না ওই আপনি কফিনে গিয়ে তেরঙ্গা দিয়ে স্যালুট বেড়ে তারপরে একটা হুঙ্কার মারবেন, চুন চুন কে মারুঙ্গা, আপ খিচ মেরি ফটো, তবে আপনার শান্তি হবে। তার আগে আপনি কিছুই করবেন না, আপনি স্থির করে নিয়েছেন। ফলে যদি আপনি এখন শোক বার্তা পাঠাতে চান, তাই আমি বললাম যে সেটা আগুনে ঘি পড়বে। সুতরাং আপনি শয়ন মুদ্রায় যখন আছেন, শয়ন মুদ্রাতেই আপনি থাকুন। আমাদের এখানে ঢুকে তারা এখানে ক্রমশ, তারা তো কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয়, তা কচু গাছ কাটতে কাটতে তারা ডাকাত হোক, আপনি শয়ন মুদ্রায় থাকুন। যখন দেখবেন অর্ধেক ভারতবর্ষ যখন হয়ে গেছে, অশান্ত হয়ে গিয়েছে, চারদিকে আগুন জ্বলছে, বাংলাদেশের একেবারে পরবর্তী একটা বাংলাদেশ এখানে ভারতবর্ষ তৈরি হবে, তখন আপনি শয়ন মুদ্রা থেকে উঠে তখন বলবেন মারো, আপ টাইম হুয়া হ্যায়, আপ মারো। ততক্ষণে যা ক্ষতি হবার তা হয়ে গিয়েছে। আপনি যদি মনে করেন আপনি তুষ্টিকরণের রাজনীতি করে আপনি হিন্দুদের রক্ষা করবেন, আপনি বিন্দুমাত্র করতে পারবেন না। তার থেকে যেটা আপনি প্ল্যান করেছেন, যে 10-12টা অঞ্চল সীমান্তে আপনি মানবিক করিডোর করে হিন্দুগুলোকে আপনি এপারে নিয়ে আসার ব্যবস্থা করা, সেইটা করার চেষ্টা করুন ওয়াকারুজ্জামানকে দিয়ে।
চাপ দিয়ে, আন্তর্জাতিক প্রেশার দিয়ে, তাহলে যদি এটা কাজ হয়। না হলে পরে আপনার এই শয়ন মুদ্রায় থেকে আপনার মানে কর্ণঘোর যদি কিছু না পৌঁছায়, তাহলে পরে ভারতবর্ষ অশান্ত হবে এবং বাংলাদেশ আরো জ্বলবে এবং তার ফল ভোগ করতে হবে আমাদের। আপনি ভোটের রাজনীতি করুন, তবে নিশ্চিতভাবে এটা বলতে পারি, আপনি যদি এইভাবেই চলতে থাকে তাহলে 2029-এ বিজেপি সংঘ পরিবার মুখ পরিবর্তন করবে। আমি বাধ্য হয়ে আজকে এই কথাটা বললাম। আপনি লিখে রেখে দিন, সংঘ পরিবার আপনার পাশে থাকবে না। কারণ মোহন ভাগবত যা বলে গিয়েছেন সেটা হচ্ছে কঠোর বার্তা বলে গিয়েছেন, পৌঁছে দিয়েছেন। আপনার কূটনীতি, আপনার রাজনীতি সমস্ত ওই সন্ন্যাসের সময় চলল ছোলা, তুলল থোলা, ঝোলা আর চলল ভোলার মতো সত্যিকারের একদিন প্রমাণিত হয়ে যাবে আপনার আচরণ থেকে মনে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর প্রধানমন্ত্রী মোদিজি, আপ প্রভু নমস্কার, নমস্কার হো আপ। সবাইকে ধন্যবাদ।